বা যাকে তৌহিদি জনতা বলা হচ্ছে তাদের কর্মকাণ্ড নিয়ে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু আপনার ফেসবুকে স্ট্যাটাসটা নিয়ে আলোচনা করার আগে আপনাকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বাসসের প্রধান সম্পাদক আছেন জনাব মাহবুব মোর্শেদ, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটা অনেকটা এরকম, আমি একটু পড়ে শোনাই যে আওয়ামী লীগ ফেরানোর আয়োজনটা ৫ আগস্টের পর থেকেই শুরু করেছে ইসলামপন্থীরা। শহুরে মধ্যবিত্ত সম্ভবত মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, উগ্রবাদীরা গণ অভ্যুত্থানটিকে খেয়ে দিল, সামনে আসা খুব কম। আপনাকে আমি একটু এই বিষয়টা বা তার থিসিসটার সঙ্গে ব্যাপারে আপনার একটু মতামত জানতে চাই মাসকাত ভাই। উনার যে উদ্বেগ এবং উৎকণ্ঠা সেটা তো নিশ্চয়ই একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, কিন্তু ধরুন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার মনে হয় এর আগের অনুষ্ঠানেও আমি এই ব্যাপারটা বলেছিলাম যে বিভিন্ন দেশে তো বিক্ষোভ হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, এবং তারপরে সেই দেশের পরিস্থিতি দীর্ঘকাল অস্থিরতার মাঝ দিয়ে চলেছে। সেই তুলনায় বাংলাদেশের পরিস্থিতিকে এতটা আহ, খারাপ হিসেবে আমি দেখতে চাই না। আমার কাছে মনে হয়েছে যে আহ, যেহেতু একটি গোষ্ঠী পতিত হয়েছে বা পালিয়ে গেছে, সেই শূন্যস্থানটিকে পূরণ করতে আরেকটি গোষ্ঠী তাদের পেশি দেখানোর চেষ্টা করেছে। আগের গোষ্ঠীটি যেমন সবার উপরে একটা মুক্তিযুদ্ধের চেতনার স্বপ্রণোদিত ম্যানেজারি করার চেষ্টা করেছে, তৌহিদি জনতা তেমনি ইসলামী চেতনার একটা স্বপ্রণোদিত ম্যানেজার হিসেবে সবার সামনে এসে একটু দাপট দেখাতে চেয়েছে, এবং এই পেশি শক্তি প্রদর্শনের মাধ্যমে আসলে সমাজে প্রভাব প্রতিপত্তি স্থাপন করে এরপর যেটা থাকে সেটা তো উপার্জনের লক্ষ্য। হ্যাঁ, হুম, হুম। তো এইখানে আমার কাছে মনে হয়েছে যে শহুরে যে মধ্যবিত্ত, এই মধ্যবিত্তের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটি আহ, খুব বেশি আদুরে। কেননা একটা দেশ একটা আহ, বলা যায় যে ট্রানজিশনাল সময়ে রয়েছে, অন্তর্বর্তীকালীন একটা সময়ে রয়েছে। এই সরকারটি অপেক্ষাকৃত কোমল পদ্ধতিতে আমি বলবো যে সরকার পরিচালনা করেছে, যেহেতু এর আগে 15 বছর খুব কঠোরভাবে মাসকাত ভাই, আমি সবকিছু নিয়ন্ত্রণ করা আমি হয়েছে। এই হ্যাঁ, প্রসঙ্গে একটু আসবো। আপনি মধ্যবিত্তের আকাঙ্ক্ষা আদুরেটা যদি আর দুইটা লাইন একটু ব্যাখ্যা করতেন, এবং এই মধ্যবিত্তের আদুরে আকাঙ্ক্ষাকে বাতাস দিতেই কি সরকার কোমল ভাবে পরিচালনা করছে বলে আপনার মনে হচ্ছে দেশ? না, এই ব্যাপারটা কিন্তু আপনার মনে আছে কি না যে প্রধান উপদেষ্টা তার প্রথম সাক্ষাৎকারেই বলেছিলেন যে 15 বছর দেশের মানুষ এত কষ্ট পেয়েছে, আমি চাই যে আর মানে তাদের উপরে নির্যাতন বা বেশি কড়াকড়ি না হোক। নিজেরাই ওই যে নিজেরা উপরে একটা মনোভঙ্গি, ওইটা নিজেরাই নিজেদের উপরে কড়াকড়ি করুক, আমি আর কড়াকড়ি করলাম না। মানে ওইটার একটা হয় না যে সুযোগ নিয়েছে, উনি হয়তো একটা গুডউইল জেস্চার দেখাতে চেষ্টা করেছেন। জি। তো সেইখানে ধরেন যারা, এবং এই তৌহিদি জনতাকে কিন্তু এটা যে গত 1 বছরে মধ্যবিত্ত আবিষ্কার করেছে সে তা নয়। আপনি 2014 সাল থেকেই তাদের কর্মকাণ্ড দেখে রাইট। প্রত্যেক বছর বাউলদের চুল কেটে দিচ্ছে, রাইট। তাদেরকে নির্যাতন করছে, তাদের উপরে ধর্ম পুলিশি করছে। হ্যাঁ, এইটা পোশাক পুলিশি করছে, এটা কিন্তু অব্যাহতই ছিল। ওকে। কিন্তু গত 1 বছরে তারা বলা যায় যে ওই যে যেহেতু শূন্যস্থান পেয়েছে, আরেকটি শক্তি নেই যারা এসে ওখানে তাদের সঙ্গে প্রতিযোগিতা করবে, সুতরাং আপনার ফাঁকা মাঠ পেলে যা হয় সেখানে তারা দোর্দণ্ড প্রতাপে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। মাসকাত ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু কর্নেল কাজী শরীফের কাছে একটু এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাইবো যে ইসলামপন্থীরা যেই বাসসের প্রধান সম্পাদক জনাব মাহবুব মোর্শেদের যে স্ট্যাটাসটা আমি পড়ছিলাম, সেখানে হচ্ছে যে আওয়ামী লীগ ফেরানোর আয়োজনটা ৫ আগস্টের পর থেকে শুরু করেছে ইসলামপন্থীরা, এবং শহুরে মধ্যবিত্ত সম্ভবত মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, উগ্রবাদীরা গণ অভ্যুত্থানটিকে খেয়ে দিল। এই ব্যাপারে আপনি একটু ছোট করে মন্তব্য করবেন কিনা আমরা পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে? ধন্যবাদ। ধন্যবাদ চৌকস উপস্থাপক এবং ওয়ার্ল্ড ফেমাস জার্নালিস্ট। সুন্দর একটা কোশ্চেন করেছেন, যেমনটি বলেছিলেন। এই মুহূর্তে আমাদের একটা রাজনৈতিক বড় দল সোকর যারা দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট কায়েম করে এই মুহূর্তে তারা দেশের বাইরে অবস্থান আছে। বাট 2008-এ 2001-এ যখন তারা নির্বাচনে ফেল করে, তখনও তারা প্রায় 3 কোটি ভোট পেয়েছিল। তো সামনে আশু ইলেকশনে এই যে যারা নিরীহ এবং ওই মতাদর্শে আছে তাদের ভোটটা
নিজেদের ঝুলিতে নেওয়ার জন্য ছলে বলে কলে কৌশলে বিভিন্ন পার্টি তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে। দেখুন, আমাদের লোক এখন কিন্তু টোটালি ইনোসেন্ট দেশের বাঙালির বেশি। কারণ কোনো এক সময়ে বিফোর 50 ইয়ার্স ইন ইন্ডিপেন্ডেন্ট আমাদের দেশে মাত্র 23% লোক ডিরেক্টলি পলিটিক্সের সাথে ইনভলভ ছিল। রিসেন্টলি একটা পরিসংখ্যান অনুসারে আমরা দেখতে পাচ্ছি এটা এখন 37%। 37% হওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি 63% কিন্তু টোটালি রাজনীতির কিছু বুঝে না, কিন্তু এই রাজনীতি তারা যথেষ্ট সচেতন। আমরা শিক্ষার মাধ্যমে বর্তমান পরিস্থিতি অনেক অনুধাবন করতে পারি, কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা বুঝতে পারি। তৌহিদি জনতা যেমন করে আমার ফ্রেন্ড বলেছিলেন, এটা আজকে উৎপত্তি না, কিন্তু স্থানকাল পাত্র হিসেবে যখন এখন নির্বাচনের মাঠ গরম হচ্ছে তখন নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য অনেক সময় যেমন অর্বাচীনের মতো কমেন্ট করে নিজেকে ফেসবুকের হিরো কিং বানাতে চায়, ঠিক এমনি করে এই ধরনের কিছু কিছু অঘটন ঘটিয়ে তারা নিজেদের উপস্থিতিটাকে সামনে উন্মুক্ত করতে চাচ্ছে। বাট আই ডোন্ট ফিল যে তারা প্রকৃতভাবে কোনো উদ্দেশ্য নিয়ে আসছে। পলিটিক্স ইজ এ গেম প্লেড বাই ভেরি কম্পিটেন্ট অ্যান্ড কনফিডেন্ট পিপল। যদি কেউ পলিটিক্যাল নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে সামনের দিক এগোতে চায় তাকে একটা নির্দিষ্ট মিশন বা ভিশন নিয়ে আগাতে হবে। ওকে, আপনার কাছে মনে হচ্ছে যে এরা বিচ্ছিন্ন মানে গোষ্ঠী, এরা ঠিক খুব অর্গানাইজড ফোর্সের বা কারো প্রতিনিধিত্ব করছে, যেটা যেমন আসলে ওই স্ট্যাটাসটা পরে মনে হয় উগ্রবাদীরা একদম গণঅভ্যুত্থানে খেয়ে দিল, মধ্যবিত্ত সৌর মধ্যবিত্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? আপনার কাছে এরকম মনে হয় না যে এটা একটা অর্গানাইজড? সম্পূর্ণ সঠিক, আমার কাছে এটা মনে হয়। আমার কাছে মনে হচ্ছে সুযোগ সন্ধানী, সামনে নিজেদের অস্তিত্বকে যদি শক্তিশালী সৃষ্টি করা যায়। শরীফ ভাই একটা সেকেন্ড একটু কি সময় দেবেন? আমি কি মাসকাত ভাইকে একটু জিজ্ঞেস করবো যে মাসকাত ভাইকেও ভাইও এই গ্রুপটাকে একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী এরকম মনে করেন কিনা, যারা অনেকদিন আগে থেকেই আসলে নানাভাবে কাজ করছিল বা তাদের এই গোষ্ঠীটা আসলে মানে দেখবেন ধীরে ধীরে এরা চাঁদাবাজি বা ইজারা দখলের মতন ওই জায়গাটাতে যাওয়ার মতো শক্তি অর্জন করা যায় কিনা, যেহেতু এর আগে তারা বড় বড় রাজনৈতিক দলগুলোকে দেখেছে যে ওভাবে পেশি শক্তি দেখিয়ে মানুষকে ভয় ভীতি দেখিয়ে এর একটা ওনারা যদি একটা আমব্রেলার নিচে না থাকেন তাইলে কি এটা ওনারা এই মিশনটা করতে পারবেন যেটা কর্নেল শরীফ বললেন? মানে আপনার কাছেও কি মনে হয় যে ওনারা একটু তারা যেহেতু নিজেদের তৌহিদি জনতা বলছে এবং তারা যেহেতু ধর্মের ম্যানেজার হিসেবে আবির্ভূত হয়েছে, কাজেই তাদের একটা হয়তো আন্ডারস্ট্যান্ডিং আছে যে তারা অন্যান্য যে ইসলামপন্থী দলগুলো আছে তাদের কাছ থেকেও এক ধরনের নীরব সমর্থন পেয়ে যাবে। ওকে, আমি একটু কর্নেল শরীফ এই ব্যাপারে মাসকাত আহসান, যিনি আজকে আপনার সঙ্গে সহ আলোচক হিসেবে আছেন, তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। তিনি বলেছেন, তৌহিদি জনতা বেশিরভাগ অপরাধ করেছে অন ক্যামেরা, সুতরাং ভিডিও দেখে চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার। আমাদের প্রশ্ন, বা আপনি এই মন্তব্যের সাথে সমর্থন জানান কিনা, বা আপনার কাছে কি মানে আপনার মতটা কি যে এই ব্যাপারে কর্নেল কাজী শরীফ? একটু বাড়তি প্রশ্ন হচ্ছে আপনার কাছে কেন মনে হয় যে কেন এটা করা হচ্ছে না? আসলেই কিন্তু তারা কিন্তু অন ক্যামেরা আছে, তাদেরকে চেনা যাইতেছে, তাদেরকে আসলে চিহ্নিত করে শাস্তি দেওয়া হইতেছে কেন? এত কথা কোয়ার দরকারটা কি এর মাঝখানে? আচ্ছা, ধন্যবাদ। জি, দেখুন, আমি কিন্তু প্রথমেই বলেছি যে তারা ফেসবুক হিরো বা মিডিয়া হিরো, বাট অনলাইনে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য আমার বন্ধু মাসকাত হাসান যেটা বলেছেন যে তাদের তো ফেসবুকে এর মাধ্যমে তাদের ছবিটা আমরা পাচ্ছি, নতুন করে তো ছবি খোঁজার প্রয়োজন আসে না। কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান একটা স্টেবল পরিস্থিতি আনতে গিয়ে অনেকে হিমশিম খাচ্ছেন। কারণ আমরা জানি যে রিসেন্টলি যে আমাদের বিপ্লবটা হয়েছে গত বছর, তারপরে যে আমাদের পুলিশিং যে ফোর্সটা আছে, তাই পুলিশিং ফোর্সটা একটি ট্রমাটিক ইনজুরির মাধ্যমে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ আমরা রাজপথে যখন দেখতে পাই ট্রাফিক সিগন্যালে সঠিক যেখানে পুলিশ থাকার কথা ছিল সেখানে পুলিশ নাই, আবার বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়েও আমাদের পুলিশিং এর কাজ করা হচ্ছে, যেখানে 2,12,000 পুলিশের কাজ মাত্র 30,000 সেনাবাহিনী অনগ্রাউন্ডে থেকে নিজেদের দায়িত্বের অতিরিক্ত পুলিশিং এর দায়িত্ব পালন করছে। সেই কারণে তারা নির্দিষ্ট একটি গোষ্ঠী বা ফেসবুকে যারা কে কি বলছে তাদের অস্তিত্ব তাকে যখন আইনে আমরা নিতে হবে তখন যথেষ্ট প্রমাণ থাকা লাগবে।
না ঠিক আছে, প্রমাণ থাকা লাগবে, কিন্তু চারিদিকে আমরা অনেক রকম কথা শুনছি যে এর জন্য আসলে কে দায়ী কে দায়ী না, এরকম কথা শুনছি, কিন্তু বারবারই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা, আমি মাসকাত ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে তারা কিন্তু আসলে মুখোশ পরে এসে বা আকাশ থেকে এসে রাতের অন্ধকারে এসে বা রেকর্ড না করে এগুলি হচ্ছে তা না। তো আপনি তারা দোষী কি নির্দোষ সেই জায়গায় আমি যাইতেছি না, কিন্তু তারা তো আসলে মানে তাদেরকে তো চেনা যেতেছে, তো তাদেরকে আপনি আইনের সম্মুখীন করবেন কিনা সেটা প্রথম প্রশ্ন হওয়া উচিত না? কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন, বা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ নিয়ে একজন বলতেছেন, আরেকজন সংস্কৃতি উপদেষ্টার পক্ষে বা বিপক্ষে বলতেছেন, মানে কারণটা কি? মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন তাদেরকে আইনের সামনে নিয়ে আসতেছে না? এটা তো একটা প্রসেসটা কেন শুরু হচ্ছে না? সঠিক, স্বরাষ্ট্র উপদেষ্টার এটা একটা গুরু দায়িত্ব। এটা যদি উনি অ্যাভয়েড করেন তাহলে ওনার দায়িত্বের সঠিক পরিপূর্ণতা, পেশাদারিত্বর প্রমাণ উনি দেখাচ্ছেন না। তো এটা যেহেতু আইন শৃঙ্খলা ভঙ্গ এবং উচ্ছৃঙ্খল করে দেশের স্ট্যাবিলিটিটাকে ইনস্টেবল করা হচ্ছে, সে কারণে অবশ্যই তাদের আইনের কাঠগড়ায় আনতে হবে, এবং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানে কি করতে হবে আমরা সেটা জানি, করতেছে না কেন ওরা, এটা হচ্ছে আমাদের জানার কথা। হয়তো ইলেকশন বা দেশ লেভেল প্ল্যানিং ফিড বা প্রশিক্ষণ এইদিকে ব্যস্ত থাকায় এদিকে তারা সঠিকভাবে আরেকটু অ্যাটেনশন দেওয়া উচিত ছিল। মাসকাত ভাই, আমি আপনার কাছে একটু ফিরতে চাই এই জায়গা থেকে, যে আপনি মনে করতেছেন যে আপনি কোরআন শরীফকে শুনলেন, আরেকটু কিন্তু ঘটনা হচ্ছে আমরা কিন্তু দুইটা মন্তব্যই শুনতেছি, যে ধরেন বাউল আবুল হোসেনকে গ্রেপ্তার করার পর থেকে তো এই বিষয়ে কথা বেশি শুরু হয়েছে, যে তিনি আসলে এক ধরনের পালাগান করেন, সেখানে প্রশ্ন উত্তর করে একটা জবাব দেন, প্রশ্নের ক্ষেত্রে তিনি আগে মাপ চান, তিনি এক ধরনের রোল প্লে করেন, সেগুলি বাংলাদেশে অনেক আগে থেকে চলে আসতেছে। সেই ভিডিওটার অংশ ধরে তাকে এই সরকার গ্রেফতার করার মধ্যে দিয়ে কি কোনো মেসেজ দিতে চাইলো? আবার কেউ কেউ, আমরা সংস্কৃতি উপদেষ্টারও একটা পুরো ব্যাখ্যা শুনলাম, এবং অকারণেই হয়তো সংস্কৃতি উপদেষ্টার উপর বেশি আঘাত আসতেছে, যিনি মুস্তাফা সরোয়ার ফারুকী বলেই। এই জায়গাটা আসলে আপনি আসলে কীভাবে দেখেন, যে মানে মানে এই 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 পালাকারের এই ভিডিওর এই অংশটুকু দিয়ে কারো মনে আঘাত যাচ্ছে, আরো বড় হইতে পারে ব্যাপারটা, সেই জন্য তাকে গ্রেফতার করতে হবে, মানে এটা আসলে কিরকম? মানে ওই যে পালা গানটা, ওইটা পুরাটা যদি কেউ শোনে তাহলে কিন্তু দেখা যায় যে এই পালার শুরুতেই উনি বলে নিচ্ছেন যে এইখানে আমি পক্ষে বিপক্ষে কথা বলতে হবে, সুতরাং আপনারা কখনো ভুল বুঝবেন না, এরকম একটা ইন্ট্রো কিন্তু ওনার দেওয়া আছে সংবিধিবদ্ধ, এবং এগুলি সতর্কীকরণ যেটা বলে। নতুনও না আসলে, ব্যাপারগুলি নতুনও না, মানে এগুলি চলতেছে অনেক আগে থেকেও। জি ভাই, আপনি বলতেছিলেন। হ্যাঁ, এবং এইরকম বিতর্কগুলো যেমন ইকবালের, কবি ইকবালের কবিতাতেও এরকম আছে যে একবার উনি একবার উনি খোদাকে প্রশ্ন করছেন, আবার জবাব দেবার চেষ্টা করছেন, বা এরকম তো আমরা আরব বিশ্বেও দেখেছি যে এই যে বাহাস বলে যেটাকে, যে আল্লাহর অস্তিত্ব নিয়ে বা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বাহাজের মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা, এটা তো ভারতীয় উপমহাদেশ বা দক্ষিণ এশিয়াতেও খুবই প্রচলিত। কিন্তু এইখানে যেটা হয়েছে যে নতুন একটা মিডিয়া এসছে, এই যে সোশ্যাল মিডিয়া, যদিও এর বয়স তো ভালোই হয়ে গেল 1.5 দশক, এইখানে খণ্ডিত অংশ উপস্থাপন করে আসলে এই যে নির্বাচন সামনে রেখে এবং নিজেদের প্রভাব প্রতিপত্তি তৈরি করার জন্য নানান রকম ইন্টারেস্ট গ্রুপ এখানে কাজ করছে। তাদের কারা এভাবে কেটে এটাকে শেয়ার করলো এবং তা দিয়ে সেটাকে কাজে লাগিয়ে ওই বাউলের বিরুদ্ধে মামলা করতে হলো। আচ্ছা, এ পর্যন্ত না হয় আমি ধরেও নিচ্ছি যে ঠিক আছে, ওই খণ্ডিত অংশ নিয়ে মামলাটা হলো, এরপর পুরো ভিডিওটা আদালতে দেখা হবে এবং তার ভিত্তিতে পরবর্তীতে একটা বিচার হবে। কিন্তু ওই যে পরে আবার তার মুক্তি চেয়ে যখন তার সতীর্থরা, অন্য বাউলরা একটা মিছিল করলো, সেইখানে আবার তৌহিদি জনতা গিয়ে তাদের উপরে হামলা করলো এবং 3 জনকে আহত করলো। আমরা দেখলাম যে পুকুরে লাথি দিয়ে ফেলে দিচ্ছে। এইগুলো তো হচ্ছে আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং এইটার শাস্তি নিশ্চিত করাটা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব। এটা যদি না করা যায় তাহলে এই প্রবণতাটা আমাদের সমাজে বাড়বে, এবং কখনোই আসলে এরকম গা জোয়ারি বেআইনি প্রবণতাকে বাড়তে দিতে হয় না।
খালেদ ভাই, আমরা আমরা আমি পরবর্তী সংস্কৃতি উপদেষ্টা জি নিয়ে এক দুটো কথা কি বলতে পারি? জি মাসকাত ভাই একটু খুব দ্রুত যদি বলেন, আমরা ওই যে পরের হ্যাঁ, প্রসঙ্গে মানে যেতে পারি। ব্যাপারটা হচ্ছে যে এখানে দায়িত্বটা স্বরাষ্ট্র উপদেষ্টা, রাইট। দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। সেখানে সংস্কৃতি উপদেষ্টাকে যেন কেন আমাদের মধ্যবিত্তরা এভাবে ভৎসনা করলেন তা আমি বুঝতে পারলাম না। এবং অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে যেহেতু উনি মানে পহেলা বৈশাখ উদযাপনের আগের ধরনটা বদলে দিয়ে একটু অন্তর্ভুক্তিমূলক সব ধর্মের সব বর্ণের জাতির মানুষকে নিয়ে আয়োজনের চেষ্টা করেছেন। উনি প্রামাণ্যচিত্র নির্মাণের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এই যে জুলাইয়ের যে সহিংসতা ঘটেছে, জুলাই ম্যাসাকারটাকে মোটামুটি ডকুমেন্টেড করতে চেষ্টা করেছেন। তাছাড়া গুম এবং অন্যান্য যে অপরাধগুলো ফ্যাসিস্ট সরকার করেছে সেগুলোকেও এভাবে প্রামাণ্যচিত্রে উনি এনেছেন। এসব কারণে ওনার উপরে ক্ষুব্ধতাটা আসলে এই সুযোগ মতো এই জায়গায় এসে কোনো হ্যাঁ, কোনো গোষ্ঠী প্রকাশ করেছে এমনটাও মনে হয়। আমার খালেদ ভাই, জি আমি জি একটু এ ব্যাপারে একটু কথা বলতে জি চাই। একটু হ্যাঁ, 1 মিনিটে যদি বলেন আমাদের পরবর্তী প্রসঙ্গে আচ্ছা, আমরা যাই। শিওর। জি যেমন একটা হচ্ছে কি যে স্বামী বিবেকানন্দর একটা কথা আছে, যারা মন্দিরে ঈশ্বরের পূজা করেন তারা ধার্মিক, হুম কিন্তু যারা মানুষের সেবা করেন তারা স্বয়ং দেবতা। হুম আবার আমরা ইন্ডিয়ান মোহাম্মদ রফির একটা গান আমরা দেখেছি যে একজন মৃত্যুর পথযাত্রী ফাঁসির আসামি, তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হচ্ছে কি চাও, উনি 1952 সালে প্রকাশিত মোহাম্মদ রফির একটা সিনেমার গান শুনতে চেয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত, যদিও এটার যুক্তি বা সত্য কথা খুব বেশি আমার জি জানা নাই। জি বাট দিস ইজ কালচার, দিস ইজ কালচার। যখন একটা জিনিস আপনি রেকর্ড করেন, টেলিভিশনে নাটকে দেখান যে এর প্রত্যেকটা চরিত্রের সঙ্গে আমাদের বাস্তবতার কোনো মিল নাই, সেই দৃষ্টিকোণ থেকে আমার বন্ধু সাংবাদিক যেটা বললেন যে এই যখন টোটাল কথা বলতেছে, সে বলছে কি আমার যুক্তির জন্য যুক্তি, কথার জন্য কথা। এটা হচ্ছে কালচারের একটা সৃষ্টি। আমরা যদি কালচারকে অস্বীকার করি তাহলে কিন্তু আমাদের বড় না ধরনের ঠিক আছে, দুর্ঘটনার দিকে আমরা সামনে যাচ্ছি। আমার মনে হয় যে আপনার 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 যে পয়েন্ট সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই, যেই প্রসঙ্গটাতে আপনাকে দিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই। খুব দ্রুত যদি আপনি বলেন যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার আমাদের সমুদ্র বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠান যুক্ত করার চেষ্টা করেছেন, এইটার পক্ষে যুক্তি হচ্ছে যে বন্দরের এফিসিয়েন্সি বাড়ানো, বিপক্ষে পক্ষে আরেকটা যুক্তি হচ্ছে যে যারা এই বন্দর পরিচালনার সাথে রাজনৈতিকভাবে শ্রমিক ইউনিয়ন এবং অন্যান্যগুলির সাথে যুক্ত, তারা আসলে অনেকভাবে চাঁদাবাজির থেকে শুরু করে বন্দর পরিচালনার বিভিন্ন দুর্নীতির সাথেও তারা যুক্ত। আবার উল্টা দিকে গেলে বিদেশিদের কাছে বন্দর তুলে দেওয়া, আমাদেরকে চিরকালের জন্য আসলে বামন করে রাখার একটা চেষ্টা। আপনার কাছে কোনটা মনে হয়? আপনি এটাকে কি মনে করেন? আপনি যদি আমাদের একটু বলেন, আমরা মাসকাত ভাইয়ের কাছেও সেম জিনিসটা একটু জানতে চাই। জি ধন্যবাদ, দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। একটা দেশের বন্দর হচ্ছে টোটাল এক্সপোর্ট ইম্পোর্টের জন্য করিডোর। এটা ভালো এবং খারাপ দুই দৃষ্টিকোণ থেকেই আছে। অ্যাজ এ বাঙালি, ইট ইজ অ্যাবসলিউটলি মাই পার্সোনাল ওপিনিয়ন যে আমাদের দেশে যে লোকগুলো ওখানে চাকরি করে তার ভিতরে অনেকেই ভালো আছেন, অনেকে খারাপ আছেন, বাট তাদের পেশাদারিত্বে স্বাক্ষর রেখে যদি দায়িত্বটা পালন করতে পারেন তাহলে বাইরের কোনো রাষ্ট্র থেকে ভাড়া করা সিকিউরিটি এসে যে দায়িত্ব পালন করবে তার থেকে আমার দেশপ্রেমিক যে ভাই যদি তার স্বদেশ প্রেমের এবং দেশকে প্রতি নিজের আস্থা থাকে তাহলে সে অনেক দায়িত্ব পালন করতে পারবেন। আবার অনেক এয়ারপোর্টে পিছিয়ে বিভিন্ন এয়ারপোর্ট, যেমন আপনি নিজেও দেখেছেন যে দুবাই এয়ারপোর্টের সিকিউরিটির দায়িত্ব অন্য দেশের পালন করছে, যেমন নেপালের যে গুর্খা, তারা প্যালেস গার্ডের দায়িত্ব পালন করছে। দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট বন্দর, এই পথ দিয়ে যদি বাইরের কোনো কিছু বা সিকিউরিটি থাকে, সেটা যদি বাইরের অনেক বড় ধরনের কোনো জিনিস আছে, বাট এট দ্য লাস্ট সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট থিং, যে এই মুহূর্তে অ্যালার্মিং থিং, যে অন্তর্বর্তীকালীন সরকারের কি এত বড় দায়িত্ব নেওয়া ঠিক? এটা সাধারণত আমরা এটা তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট, কিন্তু কর্নেল শরীফ এটা তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের দায়িত্ব পালন করবে না তো, কারণ পলিটিক্যাল গভর্নমেন্টের আসলে শ্রমিক ইউনিয়নদের সঙ্গে স্টেক আছে, তারা শ্রমিক ইউনিয়নগুলি পরিচালনা করে এবং এটা মোটামুটিভাবে, আমি খুব খারাপভাবে বললে এটা একটা টাকার খনি ভাই। তো এখন কোন পলিটিক্যাল এন্টিটি এটাকে ছাড়তে চাইবে? আসলে এটা তো কেউ করবে না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। এটা যদি দেশের জন্য ভালো কি খারাপ সেটা হচ্ছে প্রশ্ন। দেশের জন্য ভালো হলে এটা অন্তর্বর্তীকালীন সরকার করলেই কি অসুবিধা? আমার প্রশ্ন হচ্ছে এটা না, দ্যাট ইজ দ্য থিং। আমাদের প্রথমত ক্রেডিবিলিটি, গ্রহণযোগ্যতা,
মানে বাইরের দেশ থেকে আমাদের এখানে যখন এক্সপোর্ট ইম্পোর্ট আসবে আসবে এবং যাবে, সেখানে স্বচ্ছতার ক্ষেত্রে আমাদের কিছু প্রশ্নবোধক চিহ্ন আছে। কারণ আমি নিজেও বিং এ মিলিটারি পারসন চিটাগং পোর্টে দায়িত্ব পালন করেছি, ওখান থেকে অনেক ভালো জিনিস দেখেছি এবং অনেক খারাপ জিনিসও দেখেছি। তা আমার কথা, এখানে শ্রমিক ইউনিয়ন দ্যাট ইজ দেয়ার, এখানে অনেক খারাপ জিনিস আছে, অনেক পজিটিভ জিনিস আছে। বাংলাদেশের এক ঝাঁক কর্মজীবী লোক তারা যে কর্মশূন্য হতে যাচ্ছে, এটা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না যদি এটা সম্পূর্ণ দেশের বাইরে হতে যায়। তা এই দৃষ্টিকোণ থেকে আমাদের করিডোর, যেমন কোনো একটা মিডিয়াতে দেখতে পেলাম যে কিডনি যখন মানুষের পাচার করতে হয় তখন বাইরে অনেক সুন্দর সুন্দর কথা বলতে হয়, যে 2টা কিডনির একটা যদি তুমি দান করো তো সেটা কোনো সমস্যা নাই, তুমি সুস্থ জীবন লাইভ করবা। কিন্তু আস্তে একটা কিডনি দিয়ে দিলে তুমি বেশ কিছু পয়সাও পাবা, তারপরে একটা কিডনি কিন্তু বিক্রি করে দেওয়া হয়। এখন আমাদের যারা বিশেষজ্ঞ রিগার্ডিং দিস অ্যাসপেক্ট, who all are expert, they should think in positive way, যে বাইরের লোক এখানে আসা এটা যে খুব বেশি খারাপ, দ্যাট ইজ নট। আবার দেশের লোক দিয়ে যে নেগেটিভ ওয়েতে চালাবে, ইট ইজ নট পজিটিভ থিং। স্বচ্ছতার মাধ্যমে যারা এই দায়িত্বটা পালন করবে দেশের। আমরা যদি প্রশ্নটাকে এরকম করি যে আপনি এই বন্দর বিদেশিদেরকে দেয়াটা সমর্থন করেন কি করেন না, অন্তর্বর্তীকালীন সরকারের দেয়াটাকে? আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই প্রসিডিওরটা আমার দৃষ্টিতে সমীচীন না। কর্নেল শরীফ, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাসকাত ভাইয়ের কাছে যেতে চাই। মাসকাত ভাই, এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে কিন্তু আগে থেকেই বলা হচ্ছিল যে তারা হচ্ছে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, বিদেশি বিভিন্ন জায়গার মধ্যে থেকে তারা পুরো বাংলাদেশটাকে আসলে একটা আন্তর্জাতিক ব্যবসার বা আন্তর্জাতিক রাজনীতির, গ্লোবাল রাজনীতির একটা ক্ষেত্র বা একটা হান্টিং গ্রাউন্ড হিসেবে দেখেন। এটা তাদের বিরুদ্ধে সমালোচনা, এবং তারা এই সমালোচনাটার পক্ষে বা ওই সমালোচনাটার পালে হাওয়া দিতে তারা এই কাজগুলি করার ব্যাপারেই তাদের বেশি আগ্রহ। আপনি এটাতে আসলে কীভাবে দেখেন? মানে তাদের প্রায়োরিটিতে এখনই বন্দর বা সমুদ্র বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানিকে ইনভলভ করাটাকে তারা এত বড় কাজ বলে কেন মনে করছেন? এই যে বন্দর ব্যবস্থাপনা, এটা ধরেন ইউকের মতো দেশ, ইউনাইটেড কিংডমের মতো দেশ বা ফ্রান্সের মতো দেশ, তারা তো দেখা যাচ্ছে যে এই যে কোম্পানির সঙ্গে এখন বাংলাদেশের ডেনিশ কোম্পানি, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা, হ্যাঁ, লালদিয়া, তাদের সঙ্গে কথাবার্তা চলছে, এবং এরা যে পৃথিবীর অসংখ্য বন্দর ব্যবস্থাপনা করছে, এবং সেখানে আসলে নিরাপত্তার দায়িত্বে তো তারা থাকে না, নিরাপত্তার দায়িত্বে নিজ নিজ দেশের নৌবাহিনী থাকে। এখানে যেটা হয় যে সেটার যে অটোমেশন, সেটার যে টেকনোলজিক্যাল উন্নতিগুলো, সেগুলো করে এই তারা লোকাল লোকজনকে রিক্রুট করেই কিন্তু ট্রেনিং দিয়ে কাজ করায়। এটা তো আমরা আন্তর্জাতিক বিভিন্ন বন্দরের, দুবাইয়েও তো সব তো আর কি ইউরোপের লোক এসে ওখানে কাজ করে নাকি, স্থানীয় লোকদেরকেই ওখানে কাজে লাগানো হয়, এমনকি বাংলাদেশের লোকও সেখানে রয়েছে। তো আমার কাছে মনে হয় যে এই যে ধরুন ওই বন্দরকে কেন্দ্র করে যে ইন্টারেস্ট গ্রুপ রয়েছে, যারা 54 বছর ধরে ওখান থেকে চাঁদা তোলে, নানানভাবে আয় উপার্জন করে বেশ ধনী হয়, এটা তাদের একটা রেগুলার ইনকামের জায়গা, এবং এগুলোতে পলিটিক্যাল ইন্টারেস্ট গ্রুপগুলো বা পলিটিক্যাল পার্টিগুলোর যারা নেতা, তাদেরও একটা অংশগ্রহণ রয়েছে। তো এই কারণে কখনোই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এই দিকটা চিন্তা করেনি যে বাংলাদেশ যে এই যে শিল্পে, গার্মেন্ট শিল্পে এত উন্নত হয়েছে, এখানে এই অর্ডার সাপ্লাই গুলো দ্রুততার সঙ্গে করতে পারলে তাহলে এই সেক্টরটা আরো বেগবান হতে পারে। এই চেষ্টা তো করতে দেখিনি। ওই সব ক্ষেত্রে ওই আবেগটাকে নিয়ে আসা হয় এবং সাম্রাজ্যবাদকে গালিগালাজ করা হয়। আমার কাছে মনে হয় যে এইসব মানসিকতা যদি আমরা ত্যাগ না করি, তাহলে কিন্তু ওই বারবার আমাদেরকে ওই নানান রকম প্যারানয়ার ভূতের গল্পের করেই কাটাতে হবে। মাসকাত ভাই, আমি শুধু 2-3টা জিনিসের ক্ষেত্রে আপনার এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি ইউকে বা ফ্রান্সের কথা বললেন যে ডেনিশ কোম্পানি ওইখানে তো কাজ করতেছে, কিন্তু আপনি জানেন যে ইউরোপীয় কাঠামোগুলো অন্য আরেকটা কন্ট্রাক্টর নিয়োগ করার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটাতে তাদের বেশি একটা ঝামেলা নাই, কারণ তাদের ওইখানে শ্রমের বা শ্রমিকদের যে দাম বা শ্রমিকদের যে ওইটা তাদের মানে ইউকের একটা লোক ফ্রান্সে গিয়ে কাজ করুক, ফ্রান্সের একটা লোক ডেনমার্কে গিয়ে কাজ করুক, এটা তাদের বেশি একটা করে না। যেই কোম্পানিকে তারা সুবিধাজনক মনে করে সেই কোম্পানির ক্ষেত্রে করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঘটনাটা এরকম না। আমাদের কিন্তু তাদেরকে একটা বড় অঙ্কের টাকাই আসলে এই কোম্পানিটা এখান থেকে নিয়ে যাবে
আমাদের টাকা, যেটা আমরা আসলে নিজেরা ব্যবস্থাপনা করলে এটা করতে পারতাম। আর রাজনৈতিক দলগুলো যে চুরি বাটপারি বা শ্রমিক ইউনিয়নের সঙ্গে যে কোটারি স্বার্থটা রাখে, আমার মন্তব্য হচ্ছে ইচ্ছা করলে ওইটা কিন্তু বন্ধ করা যাইত, ওইটার একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেট করা যাইতো, অন্য জায়গা থেকে কিছু লোক নিয়ে আসার দরকার ছিল না। মাসুদ ভাই, এটা নিয়ে আপনি একটু মন্তব্য করবেন কিনা, যে হ্যাঁ এটা ঠিকই আছে, যে মানে আমি এটা স্বীকার করি যে ওই বন্দর নিয়ে তো অনেক চলে এটা, কিন্তু ইউরোপের উদাহরণ দিলাম তো আমরা একটু আগে, কিন্তু আপনি ধরেন আফ্রিকার কথা চিন্তা করেন বা গালফ স্টেট গুলোর কথা চিন্তা করেন, সেসব জায়গাতেও তো এই বন্দর পরিচালিত হচ্ছে এবং সেখানে তো স্থানীয়রাই কাজ করে। ওই বিদেশি কোম্পানি থেকে খুব অল্প সংখ্যক লোক আসে যারা প্রশিক্ষণ দিয়ে এদেরকে তৈরি করে। আসলে ধীরে ধীরে এরকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেখা যেত আমাদের মানব সম্পদটাই উন্নত হতে পারত, কারণ আমরা তো আসলে মানে টেকনোলজি ট্রান্সফার না হলে, আমরা উন্নত ম্যানেজমেন্ট যদি না দেখি, তাহলে তো আমরা ওই যেভাবে চলছে সেভাবেই মানে একটা বিয়ে বাড়ির দাওয়াতের মতো করে যে ব্যবস্থাপনা আমাদের, ওই ইনফর্মাল ব্যাপারটাই চলতে থাকবে এবং তাতে আমাদের গতি স্লথ হবে। আমরা ঠিক আছে, আমার মনে হয় আমরা পরবর্তী প্রসঙ্গে যাই, তার আগে দর্শকদের কাছে আমরা জানতে চাইছিলাম একটি মন্তব্যের ব্যাপারে তাদের মতামত। সে যে মন্তব্যটি হচ্ছে এরকম: যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন তারা ফেসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন, বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। দর্শকদের কাছে আমরা জানতে চাইছিলাম যে প্রিয় দর্শক, এই মন্তব্যে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে বলে মনে করেন কিনা। শতকরা 84% দর্শক মনে করছেন যে হ্যাঁ সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে, শতকরা 16% মনে করেন যে না সরকারের অবস্থান স্পষ্ট হয় নাই। উপদেষ্টাদের নিয়ে অনেক কথা আছে, আমরা আমাদের যে অতিথি আছেন সেই দুইজনের কাছ থেকে আমরা এই বিষয়টা নিয়ে একটু পরে জানতে চাইবো। এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেই বিষয়টা নিয়ে আলোচনার সূত্রপাত করবেন মাসকাত ভাই, কিন্তু কর্নেল শরীফকে আমরা একটু শুনবো। যে মাসকাত ভাই, বাংলাদেশে অবাধ স্বচ্ছ জাতীয় নির্বাচনটার জন্য অরাজনৈতিক নিরপেক্ষ সরকার যেমন লাগবে, মাঠ পর্যায়ে মানে নির্বাচনী নিরাপত্তায় একটা বড় ডিমান্ডের জায়গায় থাকে হচ্ছে সশস্ত্র বাহিনী। বলা হয় যে সশস্ত্র বাহিনী থাকলে একটা নির্বাচন ভালো হবে, বা আশা করা হয়। আওয়ামী লীগের আমলে যদিও সেই আশার গুড়ে আমরা সাংঘাতিক বালি পড়তে দেখছি, কিন্তু এখন যে নির্বাচনটা আমাদের সামনে আছে, যেইটাতে আমরা আশা করতেছি যে সশস্ত্র বাহিনী নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত হয়ে তার দায়িত্ব পালন করবেন। সর্বশেষ 21শে নভেম্বরের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সেটি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। আপনি কি মনে করেন, আপনার আস্থা আছে কিনা এই আর্মি রাস্তায় থেকে একটি লেভেল প্লেইং ফিল্ড, একটি ভালো নির্বাচন পরিচালনা করতে সিভিল প্রশাসনকে সাহায্য করবে? মাসকাত ভাই, আমরা কর্নেল শরীফের কাছ থেকেও জানতে চাইব। এটি আমার পর্যবেক্ষণে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 2024-এর জুলাইয়ের প্রথম দিকটাতে, মানে আমি বলবো যে এই অভ্যুত্থান শুরু হবার প্রথম দিকটাতে কারফিউ জারি করার পর কিছু সশস্ত্র বাহিনীর সদস্যের দেখা গেছে যে তারা সরকারের দায় অর্ডার পালন করছে, কিন্তু তারপরে যে আমরা দেখলাম যে দেশের জনগণের পক্ষে দাঁড়িয়ে যাওয়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের, সেটা তাদেরকে কিন্তু এই জুলাই বিপ্লবের অংশ করে ফেলেছে। এবং 5th অগস্টের পরে ধরুন এই যে পুলিশ বাহিনী ভঙ্গুর হয়ে গিয়েছিল, তাদের কনফিডেন্স হারিয়ে ফেলেছিল, সেই অবস্থাতে আজ পর্যন্ত দেশের যে শান্তি শৃঙ্খলা রক্ষার চেষ্টা একটি প্রতিষ্ঠান হিসেবে সশস্ত্র বাহিনী করেছে, এবং আমরা তো কিছু কিছু ভিডিও দেখেছি যেখানে তারা জনগণের সঙ্গে কথা বলে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করার চেষ্টা করছে, সেখানে তাদের আন্তরিকতা চোখে পড়েছে। এবং আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের যে সেনাবাহিনী তা কিন্তু সেই 1971-এর গর্বকে ধারণ করে। মানে আপনি খেয়াল করেন যে ওই সময় এই সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং সৈনিকরাই রিভোল্ট করেছেন এবং তারা স্বদেশকে মুক্ত করার জন্য সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন। সেই স্পিরিটের একটা আর্মি। কিন্তু মধ্যবর্তী সময়ে আমরা যেটা দেখেছি যে ফ্যাসিস্ট কালে নতজানু জেনারেলদের আমাদের চোখে পড়েছে, যারা দেশের সার্বভৌমত্বকেও সেইভাবে গুরুত্বের চোখে দেখেননি, এবং সেটা সশস্ত্র বাহিনীর একটা দুর্নাম তৈরি করেছে প্রতিষ্ঠান হিসেবে। পিলখানা ট্র্যাজেডিও সেখানে বলবো যে তাদের মনোবল ভেঙে ফেলেছে। কাজেই এই সশস্ত্র বাহিনী 5th অগাস্টে যেভাবে আবার জনগণের সঙ্গে একটা বিপ্লবের অংশ হয়ে গেল,
তারা এই সুযোগ হাতছাড়া করবে বলে মনে হয় না। এবং এবং আমার ধারণা যে তারা সুচারুরূপেই দায়িত্ব পালন করবে। আমি তাদের অন্তত 2, 3, 4, 5 অগস্ট 2024 যে ভূমিকা দেখেছি, পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষায় যে আন্তরিকতা দেখেছি, তাতে আমার আস্থা না রাখার কোনো কারণ বলে মনে হয়। মাসকাত ভাই, আপনাকে ধন্যবাদ। আমি কর্নেল শরীফ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আর্মি কি আসলে রেডি? আর্মি কি আসলে সেই পরিমাণ নিরপেক্ষ? জুলাইয়ের যোদ্ধা হিসাবে বা জুলাইয়ের যারা জুলাইতে যারা জুলাইকে যারা সম্ভব করেছে, মানে জুলাই আগস্টে, তাদের মধ্যে অবশ্যই সেনাবাহিনী একটা রোল, মারাত্মক ভালো রোলই প্লে করেছে। কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন ছোট বড় কনফ্লিক্টে জড়াতে দেখেছি অন্যান্য জুলাইয়ের যারা অ্যাক্টর আছেন তাদের সঙ্গে। আপনি এখন কীভাবে দেখেন যে আর্মি কি আসলে একটা ভালো নির্বাচন করতে চায়, করবে, নাকি নিজেরাই আসলে একটা খারাপ নির্বাচন হোক এরকম চায়, তাদের আসার পথটা একটু সুগম হোক এরকম চায়? আপনার কাছে কি মনে হয় কর্নেল শরীফ? ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনীকে সবসময় বলা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় একটা নির্দিষ্ট কমান্ডের আন্ডারে চলে এবং এই কমান্ডের দায়িত্বে থাকেন যিনি বাহিনী প্রধান, লাইক সেনাবাহিনী প্রধান। বাট বাংলাদেশ কনস্টিটিউশনে সম্ভবত 68 or 69-এ যেটা আছে, এই বাহিনী প্রধান নির্বাচনের দায়িত্ব হচ্ছে যারা হু ইজ ইন পাওয়ার, লাইক ফ্যাসিবাদ সরকারের প্রধান এই বাহিনী প্রধানকে নির্বাচন করেছে। তা আমার বন্ধু একটু আগে সেনাবাহিনী নিয়ে এত সুন্দর সুন্দর কথা বললেন, একজন প্রাক্তন সেনা সদস্য নিয়ে আমি অত্যন্ত গর্বিত। এর সাথে আমি আরো বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী যে ওথ, যে দেশ এবং দেশের সংবিধান রক্ষার জন্য তারা জীবন উৎসর্গ করতে প্রস্তুত, জল স্থল আকাশ পথে যেখানে যাইবার আদেশ করা হবে সেখানে যারা দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে। আমাদের এই সেনাবাহিনী যে 5ই অগস্টের পরে 8ই অগস্ট পর্যন্ত বাংলাদেশে কখনো এই দেশে কোনো সরকার ব্যবস্থা ছিল না। তখন আমাদের জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধান স্ট্রিক্টলি বলেছিলেন যে আমার ক্ষমতার প্রতি কোনো মোহ নাই, এবং বারংবার উনি বলেছেন যে আমার সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করার পর তারা সেনানিবাসে ফেরত যাবে। তো তাদের যে আচরণ, কথাবার্তা, ব্যবহার সবকিছুই কিন্তু স্বদেশপ্রেমিক, দেশপ্রেমিক সেনাবাহিনীর উজ্জ্বল উদাহরণ। এর সঙ্গে আমি আরেকটা জিনিস মনে করে দিতে চাই যে এর আগেও সেনাবাহিনী অনেকবার কিন্তু ইলেকশনে রাজপথে ছিল, কিন্তু যে আরপিও যেটা জনপ্রতিনিধিত্ব আদেশ 1972, এখান থেকে সংশোধন করে ল এনফোর্সমেন্ট এজেন্সি, আইন প্রণয়নকারী সংস্থার থেকে কিন্তু সেনাবাহিনীর নামটা বাদ দেওয়া হয়েছিল। হয়তো বাদ দেওয়া হয়েছিল প্রত্যেকে তার রানিং গভর্নমেন্ট তার নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য। এইবার অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আর্টিকেল 118 থেকে শুরু করে 126 পর্যন্ত যে নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, দায়িত্ব প্রাপ্তির পরে ওনারা কিন্তু আবার এইটাকে ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন এবং বারবার যেটা বলতে চাচ্ছেন যে আমরা এই ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে সর্বোচ্চ নিরপেক্ষতার দায়িত্ব পালন আশা করছি। গত 21 তারিখে যখন প্রধান উপদেষ্টা ক্যান্টনমেন্টে এসে যে বক্তৃতা দিয়েছিলেন, তারপর ওখানেও কিন্তু সশস্ত্র বাহিনীর কাছ থেকে উনি বারংবার নিরাপত্তার প্রত্যাশা করছেন, কারণ উনি অত্যন্ত কনফিডেন্ট সেনাবাহিনীর প্রতি। বাট কিছু কিছু গোষ্ঠী আছে যে সেনাবাহিনীকে বারংবার বিতর্কিত করছে, যেটা সত্যি অত্যন্ত বেদনাদায়ক। এই ব্যাপারে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। কর্নেল শরীফ, আমাদের একটা কৌতূহল আছে যে আমরা কিন্তু আওয়ামী লীগের হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আদালতের রায়ে খুনি হিসেবে বিবেচিত হয়েছেন, বা তার যে তিনটা ইলেকশন, এর মধ্যে যদি 14, 18, 24 আমরা বলি, সেই ইলেকশনের সময় তার এই ইলেকশনটি নির্বিঘ্নে করার জন্য এই সেনাবাহিনী তাকে সাহায্য করেছে, আমি এরকম বলব, কোনো সময় দাঁড়িয়ে থেকে কোনো সময় অ্যাক্ট করে। তো এইবার আমরা মানে এই সেনাবাহিনী যে আসলে এরকম কারো হয়ে কাজ করবে না, এটা আমরা কেমনে বিশ্বাস করব, বা বিশ্বাস করা আমাদের কারণ কি? বিশেষ করে যে সেনা প্রধানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগ করেছিলেন, সেই সেনা প্রধানই যখন আবার সেনা প্রধান থাকেন, তখন তিনি মানে আমরা কেমনে এটা বিশ্বাসটা কেমনে করব? এই জন্যই কিন্তু আমি প্রথম যেটা বললাম, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন রুল সেনা প্রধান বা নৌবাহিনী প্রধান বা বিমান বাহিনী প্রধান নিয়োগ দেওয়া হয়।
হুম, এই নিয়োগটা যদি যিনারা নিয়োগ দেন তারা রানিং গভর্নমেন্ট, হুম, তারা যদি তাদের উদ্দেশ্য সার্থক করার জন্য নিয়োগ দেন তাহলে তো এটা হবেই। দিস ইজ ওয়ান ম্যান শো কমান্ড। হুম, আর এখন যারা আমাদের যে উচ্ছৃঙ্খল, আমার বন্ধু যেটা বললেন, হ্যাঁ, সেনাবাহিনীর কিছু উচ্চাভিলাষী জেনারেলরা তাদের ব্যক্তিগত উদ্দেশ্য সার্থক করার জন্য ডিজিএফআই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অংশ নয়। ডিজিএফআই বাংলাদেশ সেনাবাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, দেন এমওডিসি, পুলিশ, সিভিল সবাই মিলে চাকরি করে। ওখানে কোনো নির্দিষ্ট কোনো ইউনিফর্ম নাই। তো তাদেরকে ওইখানে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের প্রাইস পোস্টিং। আর যাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি হয়তো ওই পদের জন্য যোগ্যতা না। তো যোগ্যতা না থাকার পরও যেহেতু তাকে এটা পুরস্কার দেওয়া হয়েছে, সে কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খুশি করার জন্য তাকে প্রভু বানিয়ে নিজে তার সাথে দাসত্ব প্রকাশ করছে। কিন্তু এটা সেনাবাহিনী বা একটা ডিফেন্স ফোর্সের বৈশিষ্ট্য নয়। আবার যেটা আমি যেমনটা না বললাম যে না না, কর্নেল শরীফ, কর্নেল 1972 শরীফ, আপনি তো শিক্ষক মানুষ, আমাদেরকে যদি একটু সরল করে কইতেন যে যেই সেনাবাহিনী ফেসিবাদের পাহারাদার বা দোসর হিসেবে কাজ করছে, সেইটা সেনা প্রধানই হোক আর সেনাবাহিনীর অন্যান্য মানে কি বলে উচ্চাভিলাষী অফিসাররাই হোক, সেই সেনাবাহিনী হঠাৎ করে ভালো হয়ে গেল কেন, বা ভালো হয়ে গেছে এটা আমরা কেমনে বুঝবো? মহোদয়, খালেদ মুহিউদ্দিন সাহেব, জি, আপনি কিন্তু একজন প্রাক্তন বিসিএস অফিসার, তো জি, ইউ নো দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রুলস অ্যান্ড পলিসি। জি, অ্যাজ এ সচিব যদি কোনো ডিসি সাহেবের একটা নির্দিষ্ট কোনো আদেশ দিয়ে থাকেন, হুম, ওনাকে আদেশটা পালন করতে হয়। ঠিক এমনি করে সেনাবাহিনী প্রধান যদি জেনারেল অফিসার কমান্ডিং জিওসি দের হুম, হুম, এই আদেশ দিয়ে থাকেন, দ্যাট অর্ডার কামস আপ টু বটম। ওকে, উপর থেকে যখন আদেশ বা নির্দেশ ও যারা আচ্ছা, দেন সেটি আদেশ তারা বা যদি নির্দেশের করাপ্টেড জন্য। হয়, তাহলে সাধারণ জনগণ বা সাধারণ সেনাবাহিনীর সদস্যকে কখনোই আইনের কাঠগড়ায় তোলা সঠিক হবে না। ওকে, ওকে, আপনাকে ধন্যবাদ। আমি মাসকাত ভাই, আপনার কাছে কি আমি নতুন প্রসঙ্গ নিয়ে আসবো, নাকি আপনি এই ব্যাপারে ছোট করে? জি, এই প্রসঙ্গে একটু যদি বলার জি, আছে, জি, সেটা হচ্ছে যে ধরুন মইনুল আহমেদ যেভাবে আমরা এটা ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট প্রণব মুখার্জির প্রণব আত্মজীবনীতে মুখার্জি। দেখেছি। হ্যাঁ, ওই যে হুম, সেখান থেকে দিল্লি থেকে ঘোড়া উপহার হুম, হুম, নিয়ে এসে যেভাবে বাংলাদেশকে একটা হুম, ছায়া উপনিবেশ হিসেবে তৈরি করলেন, বা তারপরে আমরা পিলখানায় তার যে নিষ্ক্রিয়তা দেখলাম, এবং এর পরের যে সেনা কর্মকর্তারা তারাও অন্ধভাবে ফ্যাসিজমকে সমর্থন করেছে এবং এইখানে সেক্ষেত্রে আমার তারা একটা ছোট্ট, উপকৃত হয়েছে। মাসকাত ভাই, এখানে আমার একটা ছোট্ট অ্যানেকডোট আছে। এইটা হইলো যে জেনারেল মঈন কিন্তু পরে অস্বীকৃতি জানাইছেন যে প্রণব মুখার্জির কাছে তিনি এরকম কোনো কথা বলেন নাই। তার লেখালেখির মধ্যেও তিনি বলছেন যে এটা বলেন নাই, ওইটা উনি বানায় বানায় বলছেন। আমার কাছে মনে হয়েছে প্রণব মুখার্জিরে বিশ্বাস করার থেকে আমি বরং জেনারেল মঈনের কথাটা বিশ্বাস করছি বেশি, কারণ আসলে এটা প্র্যাকটিক্যালি এটা লজিক্যাল না। মানে প্রণব মুখার্জিকে গিয়ে উনি বলবেন যে আমার চাকরিটার ব্যাপারে একটু শেখ হাসিনাকে বলে দেন, আর উনি বলবেন যে হ্যাঁ আমি বলে দিছি, এটা জানি কেমন টু গুড টু বি ট্রু। না, পরবর্তীতে ব্যাপারটা আমরা সেরকমই দেখলাম না, যে ও আচ্ছা, মানে ডিকটেট করা, ফলটা তাই হয়েছে। সুজাতা সিংকে তো আমরা দেখলাম যে এরশাদকে ডিকটেট সিং। করার চেষ্টা করছে, তাই না? তাই সুজাতা সিং, তারপরে ওখানে তারেক সিদ্দিকী, উনিও তো একজন জেনারেল, উনি যেরকম করাপশনের মধ্যে নিয়ে গেলেন এবং সেনাবাহিনীতে মেধা ও যোগ্যতার পরিবর্তে তেলাঞ্জলি দেয়া এবং দলীয় আনুগত্যকে যেভাবে প্রধান করে তুললেন, অর্থাৎ এই যে ক্রমান্বয়ে অপেক্ষাকৃত ব্যক্তিত্বহীন এবং অদেশপ্রেমিক এবং টাকা পয়সার প্রতি বেশি আগ্রহী বা ক্ষমতার প্রতি আগ্রহী লোকদেরকে ধীরে ধীরে যে প্রমোশন দিয়ে সামনে নিয়ে আসে, এইভাবে এই প্রতিষ্ঠানকে তারেক সিদ্দিকীর নেতৃত্বে ধ্বংস করে দেয়া হয়েছে। জি, এবং সেই ধ্বংসস্তূপ থেকে আসলে ওই 2, 3, 4, 5 অগাস্টে এই সশস্ত্র বাহিনীটি আবার উঠে দাঁড়িয়েছে। এবং ওকে, তাহলে এই যে শেষ সুযোগ জনগণের জন আস্থা অর্জনের এবং সুনাম পুনরুদ্ধারের, সেই সুযোগটা এই সেনাবাহিনী কি আর হাতছাড়া করতে চাইবে? মানে সেটাই আমার কাছে আর কি প্রশ্ন। আপনাকে ধন্যবাদ মাসকাত ভাই। আমি পরবর্তী প্রসঙ্গে যেখানে যেতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে চট্টগ্রামের একজন জামায়াত নেতা, চট্টগ্রামে
সরি, চট্টগ্রামে একজন জামায়াত নেতা নির্বাচনের সময় প্রশাসনের দলীয় প্রভাব ধরে রাখার ব্যাপারে বা দলীয় ভাবে কিভাবে কাজ করতে হবে সেভাবে তার একটা যে ইচ্ছা বা বাসনার কথা তিনি জানিয়েছেন। এটার আবার পুলিশ প্রশাসন এটা খুব সাংঘাতিকভাবে প্রতিবাদ করেছেন। জামায়াতের কেন্দ্রীয়ভাবে জামায়াত ইসলামীও কেন্দ্রীয়ভাবে বলেছে যে তার এই বক্তব্য তারা সমর্থন করে না। কিন্তু সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামের মহানগরের যে দুই পুলিশ প্রধান তারা গুলি এবং ব্রাশ ফায়ারের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন তাও আপনি দেখতেছেন। সেক্ষেত্রে পুলিশের বা যারা সিভিল প্রশাসন আছেন, শরীফ ভাই, আপনি তাদের কে আসলে কিরকম দেখছেন? তাদেরকে নিরপেক্ষ মনে হইতেছে কিনা? রাজনৈতিক দলগুলি কিন্তু তাদের ডিজায়ার জানায় ফেলছেন। তারা কি রাজনৈতিক দলগুলি কিন্তু এইটা বলতেছে না যে আওয়ামী লীগ যেরকম করতো আমরা সেরকম আর করবো না, তারা বরং বলতেছে আওয়ামী লীগ যেগুলি করতো সেগুলো এখন আমরা করব। এটা এনসিপি হোক, বিএনপি হোক, জামাতে ইসলামী হোক, তাদের ডিজায়ারটা, ইন্টেনশনটা আমরা এরকমই দেখতে পাচ্ছি যে তোমরা এতদিন আওয়ামী লীগের হয়ে কাজ করছো, এটা খারাপ কাজ করছো, এখন আমাদের হয়ে কাজ করো, তাহলে এটা ভালো হবে। ধন্যবাদ। আমরা এমন এক পরিস্থিতিতে দেশে বসবাস করছি, প্রচন্ড আস্থাহীনতার আস্থার সংকটে বসবাস করছি। কারণ কোন দেশ যখন সঠিকভাবে দাঁড়িয়ে থাকে মেইনলি তিনটা পিলার উপরে, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা লেজিসলেটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি। এখানে এক্সিকিউটিভের ভিতরে টোটাল আমাদের শুধু ম্যাজিস্ট্রেট, ডিসিএসপি নাই, আমাদের পুলিশ প্রশাসনও আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভের ভিতরে পড়ে। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনটাকে যদি এমন ধিক্কার ভাবে বলা হয় যে অমুক সরকার বা আমি যতদিন আছি আমার কথা চলবে না, এটা ওটা, এটাকে আমি এত বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি না। ওই সেম মিডিয়া হিরো বা বর্তমান বিতর্কিত হওয়ার জন্য বা দেশ বিদেশে পরিচিত হওয়ার জন্য মাঝে মাঝে যে ওয়ার্ল্ডে কিছু কাজ করে, সাইপ্যাথ যেমন করে কোন স্কুলে ঢুকে 10 জন 15 জন বাচ্চাকে গুলি করে মারে, সমগ্র ওয়ার্ল্ডে শিরোনামে আসার জন্য আমার মনে হচ্ছে এই দৃষ্টি। কারণ সচেতন ব্যক্তি যাদেরকে আমরা আইন প্রণয়নকারী সংস্থার সদস্য হিসেবে আইন যারা তৈরি করেন পার্লামেন্টের সদস্য হিসেবে তৈরি করব, তাদের যদি মানসিকতা এটা হয় তাহলে উনি দেশের আইন নিয়ে কি খেলবেন আর দেশের আইনই বা কি তৈরি করবেন? এটা সত্যি হাস্যকর। মাসকুদ ভাই, আপনি যদি এই ব্যাপারে একটু মন্তব্য করেন তাহলে আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আসলে এত বছরেও কেন যে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা ক্যাডারটা তৈরি করা গেল না, যারা ধরেন আপনার রিটার্নিং অফিসার হতে পারেন? জনপ্রশাসনের উপরে আসলে ওই 15 বছরের নানান রকম ভোট, তার মধ্যে যে লাইলাতুল ইলেকশন বা রাতের ভোট, এ সমস্ত দেখার পর জন আস্থা ফিরে আসা খুব কঠিন। বলা যায় যে এই ইলেকশনটাই হতে যাচ্ছে তাদের অ্যাসিড টেস্ট, যে এই পুলিশ এবং প্রশাসনের কি কোনো মনোজগতে পরিবর্তন ঘটেছে, নাকি তারা যেভাবে দেখেছে যে আগে তারা একটি রাজনৈতিক দলকে অন্ধ সমর্থন দিয়ে নিজেদের আখের গুছিয়েছে, সামনেও আরেকটি রাজনৈতিক দলকে জোর করে ক্ষমতায় নিয়ে গিয়ে আবার আখের গুছাতে চাইছে। কাজেই এখন এটা বলাটা আসলে আমি ওই যে যেটা বলে যে জ্যোতিষশাস্ত্র চর্চার মতো হবে। ওকে, লেটস সি কি রেজাল্ট আসে, আউটকাম দেখে আমরা বলতে পারবো। পরবর্তী প্রসঙ্গে আমি যেতে চাই, এটা কর্নেল শরীফকে দিয়ে শুরু করতে চাই, যে সেটা হচ্ছে যে আপনি জানেন যে গত সপ্তাহে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। আমরা এই পর্যন্ত এই বৈঠকটা সম্পর্কে যা জানি সেটা হচ্ছে যে বৈঠকটা 45 মিনিট স্থায়ী হয়েছিল এবং দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় তাদের মধ্যে আলোচনা হয়েছে। তো এখন আপনার কাছে কি মনে হয় যে তাদের মধ্যে কি আলোচনা থাকতে পারে? অনেকে বলতেছেন, যারা আসলে আওয়ামী লীগ সমর্থক, তারা বলতেছেন যে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা বা আওয়ামী লীগের রাজনীতি শুরু করার ব্যাপারে ভারতের যে একটা মনের ইচ্ছা আছে সেই ইচ্ছাটা অজিত দোভাল প্রকাশ করতে গেছেন। অনেকে আবার বলতেছে যে খলিলুর রহমান আবার ওই ইচ্ছাটা প্রকাশ যাতে তাদের না পায় সেজন্য তাদের কাছে তদবির করতে গেছেন। আপনার কাছে কি মনে হয়? আপনার কর্নেল দেখেন, this is a very challenging and important question because out of two countries their security conference that is very very important. আমাদের যে খলিলুর রহমান উনি গিয়েছেন, উনি নিরাপত্তা উপদেষ্টা, ওখানে অজিত দোভাল যিনি আছেন, তা আমি সবাই জানি যে মিটিং এর অস্তিত্ব 45 মিনিট হয়েছিল, কিন্তু তার আগে যে প্রাক এবং উনি যে আগে গিয়েছেন অফিসিয়ালি অ্যাজ এ ডিপ্লোম্যাট হিসেবে যে কথা মানুষ বলে
যে অন দ্য স্পটে যেটা কথা বলে তার আগে বা পরে বেশি কথা হয়। আমাদের একটু বেশি ইম্পর্টেন্স দিতে হবে যে কথাগুলো মিডিয়াতে এসছে সেটার গ্রহণযোগ্যতা থেকে প্রি এবং পোস্ট, কারণ উনি আগে গিয়েছেন এবং পরে এসছেন, এইটা নিয়ে আমাদের রিসার্চ করতে হবে। কোন দেশের ভিতর সম্পর্কের জন্য আমাদের ডিপ্লোম্যাট, দেন ইনফরমেশন, দেন টেকনোলজি অ্যান্ড মিলিটারি মুভমেন্ট, যেহেতু এটা ডিফেন্স রিলেটেড, এই দৃষ্টিকোণ থেকে আমাদের ডিপ্লোম্যাটের ব্যাপারটা খুব, যদিও এটা বাইলেটারাল ইস্যু না, এটা হচ্ছে সিকিউরিটি কনসার্ন নিয়ে। রিসেন্টলি আমাদের একজন সর্বোচ্চ কোর্ট যে প্রাক্তন প্রধানমন্ত্রীর ফাঁসির আদেশ দিয়েছে, তারপর পরই কিন্তু এই ঘটনা, এটা আমাদের কিন্তু সত্যি ভাবিয়ে তোলে এটার ভিতর প্রকৃত রহস্যটা কি। মাসুদ ভাই, আপনার কাছে কি মনে হয় সরকার এগুলিকে, আসলে আমরা সরকারকে খুব প্রকাশ করতে দেখি না, এখন কার্ডে দুইটা জিনিস আছে, ঢাকা চায় যে হাসিনাকে ফেরত নিতে, শেখ হাসিনাকে ফেরত নিতে, অন্যদিকে ভারতকে আমরা প্রায় দেখছি যে বাংলাদেশে অন্তর্ভুক্তিকালীন নির্বাচন চায়, যেটার আসলে বিটুইন দ্য লাইন্স অর্থ হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে নাও। আপনি কোনটা মনে করতেছেন? আসলে খলিল সাহেব কি দোভাল সাহেবের সাথে বৈঠক করলেন এগুলি এজেন্ডা নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে? কি মনে হয় আপনার, নির্বাচনের বড় প্রভাব আসবে? যেহেতু ওনারা অফিসিয়ালি তেমন কিছু জানালেন না, তবে ওই যে বিভিন্ন মিডিয়া বিশ্লেষণ থেকে কিছুটা আঁচ করা গেল। তার মধ্যে অবশ্য অনেক মিডিয়া আছে যারা অনেক বাড়িয়ে টাড়িয়ে লেখে, কিন্তু যতটুকু বোঝা গেল তা হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে তো এটা অবশ্যই একটা কনসার্ন যে ধরুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উনি তো আছেনই দিল্লিতে, সেটাও আবার ধরুন ওই ওসামা বিন লাদেন পাকিস্তানে লুকিয়ে থাকা বা মোল্লা ওমর আফগানিস্তানে লুকিয়ে থাকার মতো নয়, এটা রীতিমতো ভিআইপি মর্যাদায় লুটিয়েন্সে বসে বাংলাদেশে অডিও ভাষণ দিয়ে নানান জায়গায় না, ভিআইপি মর্যাদা মনে নাই, থাকলে তো এতদিন একটা প্রেস কনফারেন্স সাংবাদিকদের সাথে কোন একটা বৈঠক টৈঠক কিছু একটা তো করতেন উনি। আমার মনে হয় না তিনি ভিআইপি মর্যাদায় আছেন। লুটিয়েন্স প্যালেস বলা হচ্ছে, তো এটাকে বলা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্যালেস টেলেসের ছবি দেখি নাই আমরা। মানে উনার তো একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হইতো যে উনাকে আটকে না রাখা হইলে যে উনি তো একটা প্রেস কনফারেন্স করতেন, আমার এটা এরকম মনে হয়, যেটা তাকে করতে দেওয়া হচ্ছে না। অডিওটা তো আপনি এখন জেনেভা কনভেনশন অনুসারে আপনি মানা করতে পারবেন না, কিন্তু আপনি তো তাকে প্রেসে কথা বলতে দেখতেছেন না। প্রেস বলতেছে বটে যে তার, কিন্তু ইমেল ইন্টারভিউ আপনি জানেন দ্য ওয়ার্স্ট ফর্ম অফ, মানে কিন্তু পৃথিবীর তো ক্রেডিবল মিডিয়াগুলো সেটাই চেপেছে, তাই না? ইমেল ইন্টারভিউ চাও একদম বাধ্য হয়ে শেষ মুহূর্তে আর কিছু না হইলে তারা ছাপে। কিন্তু আসলে আপনার মাঝে মনে হয় না যে উনার একজন সরকার প্রধান উনি ছিলেন, প্রতিবাদের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তাকে বিদেশি প্রেস আসলে তার সাথে কথা বলার কথা, আগ্রহ জানানোর কথা, এবং তার নিজেরও আসলে বেশ কিছু কথা বলার কথা যেগুলি আসলে উনি অডিও মেসেজের মাধ্যমে বিভিন্ন লোককে বলছেন, সেটা ইন্টারন্যাশনাল প্রেসকে তার বলার কথা না সামনাসামনি এসে। আমার কাছে সেই জন্য মনে হয় উনি ভিআইপি মর্যাদায় নাই, উনি বন্দী আছেন, সেটা আমার মনে হয়, এবং তার এই স্বাধীনতা নাই প্রেসের সঙ্গে কথা বলার। যাই হোক, আমরা ওখানে ফিরে আসি যে এখানে আসলে কিন্তু যেটা আমরা দেখেছি যে গত বছর 5 আগস্টের পর থেকে ভারতের প্রশাসন, বুদ্ধিবৃত্তিক মহল কেউই তো আর এই অন্তর্বর্তীকালীন সরকারটিকে স্বাগত জানায়নি এবং তারা এটাকে গ্রহণই করতে পারেনি। সুতরাং সেখানে আমি বলবো যে এই যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা সেখানে গেছেন একটা কনফারেন্সে যুক্ত হতে, সাইডলাইনে কথা বলেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে, এটা বরং ভালো। সামনাসামনি কথা বললে কিছুটা হয়তো মেঘ সরে যায়। আসলে আমার কাছে আরেকটা আপত্তির জায়গা লাগে যে আমরা গত সরকারকে যেমন মানে ভারতের প্রতি একটা নতজানু অবস্থানে দেখেছি, এই সরকারকে আমার এরকমই লাগে। আমার কাছে কেন জানি মনে হয় প্রপারলি কথা না বলে ঢাক ঢাক গুড় করে কেমন জানি কোনো বিষয়ে পারমিশন স্লিপ সিক করতে যায়। খলিলুর রহমান সাহেব অজিত দোভালের সাথে কি নিয়ে বৈঠক করতে গেছেন সেইটা এজেন্ডা পাবলিকলি জানাইতে পারবেন না, মানেটা কি আমি বুঝি না। কিন্তু এটা সঠিক, রাইট, এটা কিন্তু আসলে স্পষ্টভাবে স্টেটমেন্ট দেয়া উচিত ছিল। তাহলে আমি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যাচ্ছি, আমি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যাচ্ছি, আমার এজেন্ডার মধ্যে এই দাবিটা থাকবে, এটা বলতে অসুবিধা কি? একই সিস্টেম, কিন্তু শেখ হাসিনার
খালি ওই গিয়া বলে না আর কি, আমাদের আগের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি গিয়া বলতো যে শেখ হাসিনাকে আরেকবার একটু ক্ষমতায় রেখে দেন, ও গিয়া বলে না আর কি, বলে কিনা তাও জানি না, বলতেও পারে। আমরা এটা আসলে এই বৈঠকে কি হয়েছিল তা ইলেকশনের রেজাল্টের পর বুঝতে পারবো না আসলে বলে তাই। আমরা হচ্ছে যে এই সর্বশেষ যে প্রসঙ্গে একটু যেতে চাই সেইটি হচ্ছে যে আমরা সাংবাদিকদের সম্পর্কে একটি বড় দলের মহাসচিব এই কথা বলেছেন। মাসকাত ভাই আপনাকে দিয়ে শুরু করি, আমরা না শরীফ ভাইকে দিয়ে শুরু করি, মাসকাত ভাইকে দিয়ে আমরা শেষ করবো না। যে সেটা হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে বলেছেন ইন্টারেস্টিং কথা আমাদেরকে নিয়ে, যে রাজনৈতিক দলগুলোতে সাংবাদিকদের কেউ পকেটে নিতে চায় না। মানে এটা নিয়ে আমার দুই কথা আছে, সাংবাদিকদের কেউ পকেটে নিতে চায় কি চায় না, কিন্তু উনি বলছে যে চায় না। কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকাম এ প্রবলেম। আমি তাকে কোট করলাম। আমরা আসলে তার এই বক্তব্য থেকে সাংবাদিকদের কি বার্তা নিব, যে সাংবাদিকরা মানে এইটা মনে হয় যে গত 15 বছরে তার আগে বর্তমানে ভবিষ্যতে স্বেচ্ছায় পকেটে ঢুকে যাওয়া সাংবাদিকরাই কি সব নিয়ন্ত্রণ করবে, যেহেতু এটাকে তিনি একটা প্রবলেম বলতেছেন, এবং কার পকেটে ঢুকতেছে বা কার পকেটে ঢুকে যাবে, মানে এটি কি বলতেছেন আর কি, আমি এটা শুনতে চাই। বাই দ্য ওয়ে আমি বলে রাখি, ওই অনুষ্ঠানে আমরা একজন সাংবাদিক সাথে আমার কথা হয়েছে, তিনি কিন্তু আমারে বলছেন যে আমি পকেটে ঢুকিনি, ঢুকতে চাইনি, ঢুকতে চাই না। আমার কথা হইল ওইখানে যারা অন্য সাংবাদিক ছিলেন তারা কি এটা প্রকাশ্য বলতে পারতেন এই কথাটা, বা বললেন না কেন যে আমরা আসলে পকেটে ঢুকতে চাই না, পকেটে ঢুকি নাই আগেও, ভবিষ্যতেও ঢুকবো না? শরীফ ভাই। ধন্যবাদ জনাব খালেদ ভাই। সাংবাদিক একটা পেশা, একটা ওয়ার্ল্ড ফেমাস পেশা। শুধুমাত্র এই পেশার জন্য ওয়ার্ল্ডে অনেক ব্যক্তি আছেন যাদের ব্যক্তিত্বের মাধ্যমে ওয়ার্ল্ডে আইকন হয়ে আছেন। আবার সেই সাংবাদিকই যে প্রফেশনাল, এই পেশাটার মাধ্যমে মানুষ তার ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন। এটা দুটোই আমরা দেখেছি। যেমনটি গত গভর্নমেন্টের কথা বলেছিলেন, গত গভর্নমেন্টের যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের। আচ্ছা বাই দ্য বাই শরীফ ভাই, আমাদের একজন দর্শক লিখছেন আপনি নিজেই নাকি আওয়ামী লীগের মাগুরা শাখায়, মাগুরায় আপনি আওয়ামী লীগ করেন বা করতেন, ইজ ইট ট্রু? আমাদের অনেক দর্শক অনেকবার লিখতেছেন। আচ্ছা, আমি রাজনীতিতে জি না, মেইন জিনিসটা হচ্ছে কি খালেদ ভাই, আমি টোটালি রাজনীতি, আমি সেনাবাহিনীর সদস্য, সেনাবাহিনীতে রিটায়ারমেন্টে এসে একটি ইউনিভার্সিটির দায়িত্বে ছিলাম, যেটা হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এইটা মেইন যে একটা নির্দিষ্ট দলের মাতার নামে, তো সেখানে আমার প্রফেশনাল বা পেশাদারিত্ব বা আমার যে ইউনিভার্সিটির দায়িত্ব, এটার সাথে কিছুটা সংশ্লিষ্টতা তো পেশাদারিত্বের সাথে ছিল। কিন্তু আপনি আওয়ামী লীগের নমিনেশন কিছু চান নাই? না, সেটা টোটালি আমি বলবো না, যেহেতু তৎকালীন সময়ে আমি ওই তাদেরই একটা ইউনিভার্সিটির দায়িত্বে ছিলাম, সেই সময়ে বিভিন্নভাবে প্রভাবিত। বাট এই যে আমাদের যে যারা আজকে আন্দোলন করে বেরিয়ে এসছে, এই আন্দোলন করে বেরিয়ে এসে তাদের ম্যাক্সিমামই লোক, ইভেন ছাত্র শিবিরের যে সেহেতু আওয়ামী লীগ আশ্রয়ে বাঁচার চেষ্টা করে এখন বলছে যে আমি তখন হাইবারনেশনে ছিলাম, তাই না? এই দৃষ্টিকোণ থেকে পজিটিভ নেগেটিভ সবকিছুই আছে, বাট মানে অ্যাডাপ্টেশন প্রয়োজনের তাগিদে পারস্পরিক অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য অমনি করে চলতো। বাট আমি যেটা যে প্রসঙ্গটা আপনি জিজ্ঞাসা করলেন সাংবাদিকদের পকেটে আসা, যে বলছেন, এটা অনেকে পজিটিভ বলেছে, অনেকে নেগেটিভ বলেছে। যেমন এই যে আমাদের দেশের পরিবর্তনের পরে একটা জিনিসের দাম কিন্তু আমাদের কম নেই, একটা নতুন সুযোগ সুবিধা কিন্তু আমাদের বাড়েনি। আবার যারা যে এখানে চাঁদা দিত, সেই চাঁদা কিন্তু কেউ না কেউ নিচ্ছে। হ্যাঁ, তা আমরা তো এমনি করে চাই না। বাট যেহেতু সামনে ইলেকশন, অনেক বড় ধরনের একটা ইলেকশন, হ্যাঁ, ন্যাশনাল ইলেকশন, এই ইলেকশনটাকে সঠিক সার্থকভাবে করতে গেলে আমাদের সেনাবাহিনীকে সঠিকভাবে লিবার্টি দিতে হবে এবং তাদের কংক্রিট মিশন অ্যান্ড ভিশন দিয়ে মাঠে কাজ করার
সবাই লিবার্টি দিতে হবে, তাহলেই আমরা পারবো। ঠিক এমনি করে রাজনৈতিক ইলেকশনের আগে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিকভাবে বলে থাকে, যেমন যে আপনি যেমনটি বললেন যে একটা রাজনৈতিক দলের মহাসচিব এই ধরনের কথা বলেছেন, ওখানে তো আমাদের সাংবাদিক ভাইরাও ছিলেন, তারা এখানে কাউন্টার কথা বলতে পারতেন। এটা পজিটিভ হয়তো নেগেটিভ বলছেন সব কি দিকেই বলে না আছে। আমি জানি না, কিন্তু আমরা জি। একটু মাসকাত ভাইয়ের কাছে যেতে চাই। মাসকাত ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথাটাকে আপনি কিভাবে দেখেন যে রাজনৈতিক দলগুলোতে সাংবাদিকদেরকেও পকেটে নিতে চায় না, কিন্তু সাংবাদিকরা নিজেরাই পকেটে ঢুকে যেতে চাইলে তো প্রবলেম? ওনার একজন রাজনীতিক হিসেবে ওনার যে বক্তব্য তা তো গুরুত্বের সঙ্গে নিতে হবে, এবং যেহেতু উনি তো অ্যাকিউজ করছেন সাংবাদিকদের, কারণ সাংবাদিকরা নিশ্চয়ই এমন কিছু বলেছে যাদেরকে এই কথা বলা যায়। অতীতে তো রাজনীতিকদের যেটা করতে হতো সেটা হচ্ছে সাংবাদিকদের সম্পর্কে একটা মন্তব্য করার আগেও চিন্তা করে করতে হতো। তাহলে সাংবাদিকরাই নিশ্চয়ই এমন একটি নিজেদের সমাজে অবস্থান তৈরি করেছে যাতে তাদেরকে নিয়ে এরকম মন্তব্য করা যায়। আমরা তো দেখেছি যে ধরুন এই যে আহ, গত সরকারের সময় প্রশংসা করতে এসেছি, প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি আসরের না না তেলাঞ্জলি দেওয়া না সাংবাদিক। মাসকাত ভাই, এটা খুব ইন্টারেস্টিং, কিন্তু আমরা কিন্তু আরো 2-3-4 বছরের পরে যারা এই কথাটা শুনবে তারা বোধহয় হয়তো ভাববে যে আপনার মতো কিছু মাথাওয়ালা লোক কথাটা বানাইছে, এটা যে সত্যি বলা হয়েছে বা সত্যি এর কাছাকাছি কথা বলা হয়েছে, এগুলি কিন্তু আসলে মানে মানে বিশ্বাসের অতীত। কিন্তু অনেকে কিন্তু ভাববে যে মাসকাত ভাই যেহেতু সবকিছু নিয়ে রসিকতা করে, এটা নিশ্চয়ই উনি বানাইছে কোনো না কোনো ভাবে, কারণ মানুষ তো। তারপরে আরেকটা জিনিস খালেদ, যে এই যে আমরা যখন সাংবাদিকতার পেশায় এসেছি তখন কিন্তু আমরা বুঝে শুনেই এসেছি যে আমার টাকা পয়সাটা কম হবে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কাজের একটা আনন্দ থাকবে, এর একটা ফিডব্যাক থাকবে, ভালো রিপোর্ট করলে ভালো কিছু করলে এটার জন্য জনগণের কাছ থেকে কিছু প্রশংসা পাওয়া যাবে, এটাই আনন্দের জন্যই আসা। আসলে যদি কেউ মানে ধরুন রাজনীতি করতে চায় তাহলে সরাসরি রাজনৈতিক দলে চলে গেলে কিন্তু ধরেন ধীরে ধীরে নমিনেশন নিয়ে এমপি হওয়া, মন্ত্রী হওয়া হতে পারে তারা। কিন্তু যে মানুষটা সাংবাদিকতায় আসলেন তিনি কেন দলীয় সাংবাদিক হবেন, বা তিনি কেন, আমরা যে 5th অগস্টের পরে দেখলাম যে যেহেতু সামনে বিএনপির একটা সম্ভাবনা, সুতরাং কিছু সাংবাদিক বা ওই ধরনের বুদ্ধিজীবী সাংবাদিক তারা বিএনপির দৃষ্টি আকর্ষণের জন্য বিএনপির প্রশংসা সূচক কথাবার্তা বলছেন, তেলাঞ্জলি দিচ্ছেন। না আগে না না যেভাবে না না, দেখা যেত, কম হইলে জামাত বা এনসিপির জন্য আছে কিছু কিছু সাংবাদিক হ্যাঁ এত সে তো বেশি থাকবেই। এত বেশি এত বেশি জামাতি বা এত বেশি মানে এনসিপি হইল, বিএনপি তো বিশাল। জামাতের তো ব্যাপারটা আরো সিস্টেমেটিক। জামাত তো রীতিমতো হয়তো স্কুল থেকে রিক্রুট করে ইন্টারমিডিয়েট পাস করিয়ে তা আসলে সাংবাদিকতায় পড়িয়েছে যে তুমি আসলে সাংবাদিক হবে আসলে জামাতের। আসলে ওদেরটা তো আরো সিস্টেমেটিক। আসলে আর এনসিপির ক্ষেত্রে আমি জানি না, বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে কিছু তরুণ সাংবাদিকের সংশ্লিষ্টতা থাকতে পারে, কিন্তু সেটা খুব মাইনর। আমি দেখতে পাচ্ছি যে ধরুন এই প্রধান যে শক্তি বাংলাদেশের পুরনো বিএনপি এবং বন্দোবস্তের জামায়াত, যে জমিদাররা, বিএনপি এবং এই যে জামায়াত। বিএনপি এবং জামাত, এদের সাংবাদিকরাই ভবিষ্যতে আর কি ওই আহ, প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি আলো করতে যাচ্ছে কারা কারা, আগের লোকগুলোকে রিপ্লেস করবে তারা কারা, তা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায়। আমার মনে হয় যে আমাদের আজকের আলোচনায় অনেকগুলি বিষয় উঠে এসেছে, অনেকগুলি বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আপনাদের দুজনকে অনেক আমি ধন্যবাদ দিতে চাই। আপনার যদি কর্নেল শরীফ, আপনার যদি এই প্রসঙ্গে কোনো 1-2 লাইন যদি কোনো কিছু বলার থাকে আপনি যদি বলে অনুষ্ঠান আমরা শেষ করে দিতে চাই, এটা শেষ প্রসঙ্গ ছিল। ধন্যবাদ। আমি প্রথম থেকে যেমনটি বলেছিলাম যে আমাদের দেশের মাত্র 37% লোক রাজনীতি সচেতন, বাট 100% লোক আমরা নিশ্চিত নিরাপত্তার ভিতর দিয়ে শান্তিপূর্ণ জীবন চালাতে চাই। এটার জন্য আমাদের প্রয়োজন সহমর্মিতা, আমাদের একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ। আর যারা আমাদের বিভিন্ন দায়িত্বে আছেন, যে মেবি মন্ত্রণালয়, মেবি পুলিশ প্রশাসন, মেবি এয়ারপোর্ট, মেবি আমাদের যে যেমনটি সি পোর্টের কথা বললেন, সকলেই যদি আমাদের সততা স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করি, যেমনটি আমরা প্রি আলোচনাতে আপনি বলেছিলেন সবাই দেখি সৎ, যদি এই সততার সাথে দায়িত্ব পালন করি তাহলে মনে হয়